আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ইন্টারনেটের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে শাটার স্টক। তো শাটার স্টকে আমরা কীভাবে ফাইলগুলো আপলোড করতে পারি বা ফাইল আপলোড করার রুলস কী কী রয়েছে, তো আমরা সেই বিষয়ে কথা বলবো। তো আজকে হয়তো আজকে থেকে স্টেপগুলো শুরু হবে। আর শাটার স্টকে ফাইল আপনি কীভাবে আপলোড করবেন এবং আপলোড করার পর আপনি সেটাকে পাবলিশড হবে কি হবে না, কোন ফাইলগুলো অ্যাপ্রুভ হবে না, এই বিষয়গুলো নিয়ে আজকে রুলসগুলো নিয়ে বিষয়গুলো আলোচনা করা হবে। অবশ্যই যদি আপনি সম্পূর্ণ বিষয়টি না দেখেন তাহলে কিন্তু আপনার ফাইলটি হয়তো বা অর্ধেক ভিডিও দেখলেন, তাহলে কিন্তু ফাইলটি অ্যাপ্রুভ হবে না, তখন আপনি আমাকে গালাগালি দিবেন। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে চলে যাই আমাদের যেই ইলাস্ট্রেটর রয়েছে, আমরা এখান থেকে আমাদের ফাইলগুলো দেখব। ওকে, প্রথমে রয়েছে এখানে অনেকগুলো বিষয় রয়েছে। এখানে 10টি বিষয় আমি এখানে নোট করেছি। এই 10টি বিষয় থেকে আপনি বুঝতে পারবেন যে কী কারণে আপনার ফাইলটি রিজেকশন হয়ে যাচ্ছে বা রিজেক্ট হচ্ছে। হ্যাঁ, আপনি শাটারস্টক ফাইলের কন্ট্রিবিউটর যদি আপনি হতে চান, তো কন্ট্রিবিউটর হিসেবে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই মাস্ট বি এই যে কয়টা বিষয় রয়েছে এই বিষয়গুলো মানতে হবে। এর বাইরেও কিছু বিষয় রয়েছে, আননেসেসারি এলিমেন্টস রয়েছে। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে কথা বলি। তো আমরা এখান থেকে প্রথমে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শাটারস্টক ফাইল রেডি কন্ডিশনস। ওকে, শাটারস্টক ফাইল রেডির কন্ডিশনগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে কালার মোড মাস্ট বি আরজিবি নিতে হবে আপনাকে। তো আমরা যদি দেখি যে আরজিবি আসলে আমরা বলতে কী বুঝি, তো আমরা যখন এখান থেকে নিউ একটা ফাইল নেই তখন কিন্তু আমি প্রত্যেকটা বিষয় আসলে এক্সপ্লেন করে করে দেখাবো। অবশ্যই আপনি সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, দেন এখান থেকে প্রথমে আপনি এখান থেকে যে সাইজটা নেবেন, এই সাইজটা অবশ্যই আপনাকে নেওয়ার পর আপনি এখান থেকে অবশ্যই আরজিবিটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যে আরজিবিটা রয়েছে এখান থেকে আরজিবিটা নিতে হবে। এখন একটা কথা হচ্ছে কি, আপনারা এখানে দেখেন অনেক সময় আমরা কি করি, এখান থেকে কি বলে, যখন আমরা একটা সিএমআইকে কাজ করি বা আমরা প্রিন্ট রিলেটেড কাজ করি, তখন কিন্তু আমরা এটা সিএমআইকে দিই। যেমন লাইক বিজনেস কার্ড, সিবি ডিজাইন অথবা ফ্লাইট ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমরা প্রিন্ট রিলেটেড বলে আমরা জানি এবং এটাকে সিএমআইকে হয়। তবে শাটারস্টক আপনাকে এই কন্ডিশন দিয়েছে যে আপনাকে, যে আপনি যেই ফাইলই আপনি আপলোড করেন না কেন সেই ফাইলগুলো অবশ্যই মাস্ট বি আপনাকে আরজিবি হতে হবে। দেন 2 নম্বর কন্ডিশন হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম পেজ সাইজ হচ্ছে মাস্ট বি 4 MB, ম্যাক্সিমাম 25 MB পর্যন্ত আপনি দিতে পারবেন। এখন দেখেন এই বিষয়টা অনেকেই বুঝতে পারেন না এবং কি যার কারণে ফাইলগুলো আপনি হয়তো ঠিকভাবে আপলোড করতে পারছেন না। তো এটা হচ্ছে মূলত আপনি যখন এখান থেকে 4 MB বলা হচ্ছে বা আপনার এখানে ধরেন যে এই ধরনের রিজেকশন চলে আসতেছে, এখানে দেখেন আমাদের এখানে 4 MBর একটা রয়েছে। তো আমরা প্রথমে যদি দেখি এখান থেকে এই পিকজেলটা কি, এই পিকজেলগুলো কিভাবে কাজ করে এটা আগে যদি আমি দেখে আসি। যেমন ধরেন একটা পিকজেল বা একটা ইমেজের একটা পিকজেল এতটুকু করে একটা স্কোয়ার দেখতে পাবেন, বা প্রত্যেকটা ইমেজেরই একটা করে পিকজেল রয়েছে। হ্যাঁ, এরকম একটা পিকজেল থাকে, কিছু কিছু পিকজেল থাকে, কিছু বলতে প্রত্যেকটা ইমেজের কিন্তু একটা করে পিকজেল থেকে, একটা করে কালার থেকে কিন্তু একটা ইমেজ তৈরি হয়। তো এই যে ইমেজগুলো তৈরি হচ্ছে এই কালারগুলো নিয়েই কিন্তু, একটা দুইটা এইভাবে কালারগুলো নিয়েই আপনার ইমেজটা তৈরি হচ্ছে। আপনি ধরেন এভাবে আপনার ইমেজটা অনেক বড় হয়ে গেছে। এখন ধরেন যে এখানে এই সাইডে আছে আমাদের ধরেন 20টা রয়েছে, এই সাইডে রয়েছে 20টা। এখন দেখেন আমরা যদি ধরি এটাকে আমি উপরের দিকে নিই একটু, এখন আমি এটাকে একটু কপি করে নিলাম, এটাকে আমি এদিকে করে দিলাম। ওকে, দেন আমি এটা এখানে বসে নিই। ওকে, ফর এক্সাম্পল আপনি সাপোজ ধরেন এইখানে আপনার এখানে ফাইল রয়েছে 20টা, এখানে রয়েছে 20টা। এখন আপনাকে এখানে এইভাবে দেখা যাবে না যে এখানে 20টা রয়েছে এখানে 20টা রয়েছে, এইভাবে দেখা যাবে না। আপনার দেখতে হবে এখানে যে ফাইলগুলো রয়েছে বা এখানে যে পিকজেলগুলো রয়েছে, এই পিকজেলগুলো কিন্তু যখন আপনি এদিকে আসতেছেন তখন কিন্তু সম্পূর্ণ এই পিকজেলগুলো কিন্তু এখানে লাইন বাই আসতেছে। আপনি যতগুলো নেবেন ততগুলো কিন্তু এইদিকে, মানে একটা ইমেজের ভিতরে কিন্তু এইভাবে থাকে। যখন আপনি এইভাবে নিচ্ছেন এইদিকে হচ্ছে, আবার এটা শুধুমাত্র একদিকে হচ্ছে না, এই যে এইদিকে যে ফাইলগুলো হচ্ছে বা এইদিকে যে পিকজেলগুলো হচ্ছে, এই পিকজেলগুলো কিন্তু আমাদের এইদিকে যাবে আবার। তো এদিকে একবার আসতেছে, এইদিকে একবার গেতেছে। তো আপনি ফর এক্সাম্পল আপনি সাপোজ ধরেন এখানে 20টা রয়েছে, এখানে 20টা রয়েছে। এখন আপনি এখান থেকে আপনাকে একটা ক্যালকুলেট করতে হবে। যেমন আমি এখান থেকে যে ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, দেন ক্যালকুলেটর নিয়ে এসে আমি এখান থেকে যে আপনাদের করে দেখাই। যেমন ধরেন আপনার 20টা বাই 20টা, হ্যাঁ 20টাকে গুণন করতে হবে আপনার। দেখেন এই গুণন করলে কত আসতেছে, এখানে 400 আসতেছে, তাই না? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 20টা এবং কি 20টা, তার মানে 40টা হচ্ছে না, 40টা, কিন্তু আমরা এখান থেকে গুণ করলে কিন্তু পাচ্ছি 400টা। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এটা
আপনি যদি 1000 বাই 1000 একটা সাইজ নেন তাহলে 1000 একটা সাইজ না, যদি আপনি একটা স্কোয়ার সাইজ নেন, যেমন ধরেন এই সাইডে আছে 1000, এই সাইডে 1000, তার মানে একটা স্কোয়ার সাইজ কিন্তু এটা। যখন আপনার এটা স্কোয়ার সাইজ হচ্ছে তখন আপনাকে এটা ভাবতে হবে যে এখানে যদি আপনি 1000 1000 থাকে তাহলে আপনি 1000 বাই 1000কে দিয়ে আপনি এখানে গুণন করেন, দেখেন কত আসে। এখানে আমি 1000 দিলাম, গুণন এখানে 1000, দেন এখানে গুণন করেন, দেখেন এখান থেকে যে রেজাল্ট আসতেছে এটাই কিন্তু আমাদের মূল সাইজ। হ্যাঁ, তো এই জন্য আপনাকে এইটা ভাবতে হবে বা এটা বুঝতে হবে যে আপনি কত পিক্সেল নিয়ে কাজ করবেন বা কত পিক্সেল নিয়ে কাজ করা আপনার প্রয়োজন। এখন আপনি একটা 1000 সাইজের যদি আপনি নেন তাহলে এটা 1 MB হচ্ছে। এখন আমরা যদি 4 MB করতে চাই, 4 MB করতে গেলে আমাদের এখানে 2000 বাই 2000 পিক্সেল নিতে হবে। যখন আমরা ফাইলগুলো নিব, যখন আপনি এখান থেকে নিউয়ে গিয়ে এখানে একটা ফাইল নেবেন তাহলে আপনাকে এখান থেকে কত নিতে হবে, অবশ্যই 2000 বাই 2000-এর মধ্যে রাখতে হবে। আপনি যে কোনো এক সাইটে 2500, 3000, 4000, 5000 দিতে পারেন, কিন্তু যখন আপনি কাজ করছেন এক সাইটে থাকতে হবে 2000 অ্যান্ড আরেকটা সাইজে থাকতে হবে 2000। যদি 2000-এর বেশি রাখেন কোনো ব্যাপার না, আপনি যদি এখান থেকে 5000-ও রাখেন কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু আপনি যখন কাজ করবেন তখন আপনাকে একটা সাইটে 2000 রাখতে হবে, আর একটা সাইটে 2000-এর অধিক রাখলেও কোনো ব্যাপার না। আপনি যদি এখানে 5000 রাখছেন কোনো প্রবলেম নাই, হ্যাঁ 50000 রাখছেন কোনো প্রবলেম নাই, এটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিতে পারবেন। এটা হচ্ছে বিষয় যে যখন আমরা কাজ করছি তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা এখান থেকে যখন ফাইল সাইজটা নিব 2000 বাই 2000-এর উপরে আমাদের সাইজটা হতে হবে। দেন দেখেন আমরা যদি এখান থেকে এখন দেখি 4 MB-টা কীভাবে হচ্ছে। আমরা তো এখান থেকে 1 MB-তে দেখলাম 1000 বাই 1000 পিক্সেল। এখন দেখেন 1000 বাই 1000 পিক্সেলের 4টা ভাগ করা হয়েছে, এবং কি আপনি 4টা যদি একসাথে নিয়ে আসেন তাহলে দেখেন এখানে একটা সাইজ 1 MB, এখানে 1 MB, এখানে 1 MB, এখানে 1 MB, 4 MB মিলে কি হচ্ছে, এটা দুইটা মিলে হচ্ছে 2000, এই দুইটা মিলে হচ্ছে 2000, 2000 বাই 2000 মোট হচ্ছে আমাদের হচ্ছে 4000 পিক্সেল। এখন 4000 দিয়ে এখানে 2000 বাই 2000 দিয়ে যখন আপনি গুণন করবেন তখন কিন্তু এটা এই রেজাল্ট আসবে। তো এটা হচ্ছে মূলত এত রেজাল্ট, আমাদের যে এত রেজাল্ট আসতেছে এত কিন্তু আমাদের নিতে হবে না। যখনই আমরা এখানে 2000 বাই 2000 সাইজ নিচ্ছি তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে বা 4 MB হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, মাস্ট বি। দেন তারপর আসি এখান থেকে আপ টু, আমি এখানে লক করে দিই, এটাকে কন্ট্রোল টি দিয়ে লক করে দিলাম। এখানে দেখেন আপ টু ফাইল সাইজ 100 MB, হ্যাঁ মানে 100 মেগাপিক্সেলের আপনার একটা ফাইল সাইজ হতে হবে, তার থেকে বেশি হলে চলবে না। দেন তারপরে দেখেন হচ্ছে নন সেন্সিটিভ ইনফরমেশন ইন দ্য ডিজাইন লাইক এ কিউআর কোড। ওকে, এখান থেকে অনেক বিষয় আমি এখান থেকে আসলে সব ডিজাইন ঠিক মতো করেছি, করার পরে আমি এখন যখন আপলোড করছি এখন দেখছি আমাকে একটা মেসেজ দিচ্ছে যে আপনার এখানে কোনো ধরনের লোগো অথবা কোনো ধরনের কিউআর কোড অথবা কোনো ধরনের কোম্পানির ইনফরমেশন রয়েছে। তো এটা মূলত এভাবে কাজ করে যে আপনি যখন একটা ডিজাইন ক্রিয়েট করেছেন, সেটা হোক সিভি ডিজাইন, সেটা ফ্লায়ার ডিজাইন হতে পারে, বিজনেস কার্ড ডিজাইন হতে পারে, এক্সেট্রা আপনার যে ডিজাইনটা হোক না কেন, সেই বিষয়টার আপনি অবশ্যই যখন হেডলাইন দিবেন হেডলাইনে কোনো কোম্পানির নেম বা কোনো ধরনের ট্যাগলাইন, কোনো ধরনের ওয়াটারমার্ক এগুলো থাকা যাবে না। কারণ শাটারস্টক এটা এইভাবে ধরে যে আপনি অন্য কোনো কোম্পানির আপনি এটাকে প্রচার করছেন। যেমন এই ডিজাইনটা যখন আপনি আপলোড করছেন, যখন এটা অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু এটা হাজার হাজার মানুষ দেখবে। এখন ফর এক্সাম্পল আপনি যদি কোনো ধরনের একটা কোম্পানি, যেমন এইচপি ব্র্যান্ড, হ্যাঁ এইচপি ব্র্যান্ডের কোনো একটা আপনি কোম্পানির একটা নেম দিয়ে আপনি এটা এই ডিজাইনটা করে আপনি এটা আপলোড করলেন, তখন কিন্তু ওই এইচপি ব্র্যান্ডের একটা মার্কেটিং হয়ে যাচ্ছে, তাই না? ফ্রিতে তারা কিন্তু একটা মার্কেটিং পেয়ে যাচ্ছে। তো এই জন্যে শাটারস্টক চায় না যে তাদের কোম্পানিতে কোনো ধরনের আপনার হচ্ছে মার্কেটিং হোক। তো এই কারণে আপনাকে সবগুলা ব্ল্যাঙ্ক রাখতে হবে, অথবা লরাম ইম্পাস এই ধরনের কোনো কিছু দিয়ে আপনাকে ডিজাইনটা সাজাতে হবে। কোনো ধরনের ইনফরমেশন বা ইনফরমেটিভ কোনো কিছু ইউজ করা যাবে না। দেন এখানে কিউআর কোড, যেমন কিউআর কোড যদি আপনি কখনো ইউজ করেন, কিউআর কোডটা স্ক্যান করার পরে যদি কোনো ধরনের ইনফরমেশন আসে তাহলে কিন্তু আপনার ফাইলটা অ্যাপ্রুভ হবে না, এটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যখন আপনি কোনো ধরনের একটা ডিজাইন তৈরি করছেন। কিউআর কোডটা আপনাকে অবশ্যই ফাঁকা রাখতে হবে, অথবা একটা মানে এমডেট একটা দিয়ে আপনি এটা করে নেবেন, মানে ফাইলটা আপনি সাজিয়ে নেবেন বা কিউআর কোডটা আপনি সাজিয়ে নেবেন, ঠিক আছে। দেন ফন্ট স্টাইল মাস্ট বি আউটলাইন। আপনি যখন এই আউটলাইন বিষয়টা অনেকেই বুঝতে পারেন না, এটা মূলত আপনি যখন একটা ফন্ট বা একটা টেক্সট নিচ্ছেন, এটা কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনার এই ফন্টটা ইউজ করবে না কখনোই, হ্যাঁ এই ফন্টটা কিন্তু কখনোই ইউজ করবে না। এখানে ধরেন আপনি একটা নাম লিখেছেন, যেমন এখান থেকে GRAPHIC ডিজাইন, ওকে। দেন এখান থেকে লিখলাম আমি গ্রাফিক্স ডিজাইন, ওকে। দেন গ্রাফিক্স ডিজাইন লেখার পরে এখানে যখন আপনি ক্লিক করছেন, দেখেন এটা কিন্তু এডিটেবল। আপনি এখানে ডাবল ক্লিক করে এটা কালার চেঞ্জ করতে পারছেন, মানে আপনি এখানে যা চাচ্ছেন আপনি কিন্তু করতে পারবেন, এখানে একটা স্টাইল করতে পারবেন। তো এই ধরনের কোনো কিছু রাখা যাবে না যেটা আপনার এডিট করা যাবে, মানে এখানে শুধুমাত্র ক্লায়েন্ট ইউজ করবে হচ্ছে ডিজাইনটা, আপনার টেক্সটগুলো কিন্তু ক্লায়েন্ট কখনোই ইউজ করবে না। তো এটা হচ্ছে শাটারস্টকের নিয়ম, আপনাকে অবশ্যই ডান ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। আরেকটা বিষয় যে এখানে শুধুমাত্র এখানে আরেকটা বিষয় রয়েছে, আমরা এটা পরবর্তীতে আসতেছি। তো এখান থেকে অবশ্যই ডান ক্লিক করবেন, ডান ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইন করলে আপনার এটা আর এডিটেবল থাকবে না, এটা আপনার
এটা আউটলাইন হয়ে যাবে, এটা একটা মানে ভেক্টরে পরিণত হয়ে যাবে। ওকে, দেন আমরা এখান থেকে নেক্সটে যদি দেখি, এখান থেকে আমাদের রয়েছে কি, এখান থেকে আমাদের রয়েছে হচ্ছে if you use any effect or stock in the design you have to expand them. ওকে, মানে আপনার তাদেরকে এক্সপান্ড করে দিতে হবে। এখন দেখেন আমরা যদি এখান থেকে এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটা ইলিপস নেই, ইলিপস নেওয়ার পর আমি যদি এখানে নেই, নেওয়ার পরে ধরেন আমি এটাকে একটা ইলিপস নিয়েছি। এখন দেখেন কন্ট্রোল আপনি যদি ওয়াই দেন তাহলে দেখেন এটা কিন্তু একটা লাইন দেখতে পাচ্ছেন আপনি, রাইট? যখন আপনি একটা লাইন দেখতে পাচ্ছেন, আপনি ধরেন এখান থেকে আমি আবার এখান থেকে কন্ট্রোল জেড দিলাম, আর আসবে না, কিন্তু আমার এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে আসতে হবে, তাহলে আমার এটা প্রিভিউ মোডে চলে আসবে। এখন দেখেন আপনি যখন এখান থেকে ইফেক্টে যাবেন, এখান থেকে আপনি ধরেন ড্র্যাগ অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আপনি পোকার প্লট নিলেন, দেন এটাকে আমি একটু কমিয়ে দেখাচ্ছি আপনাদের, এখানে একটা স্টার বানিয়ে দেখাবো। ওকে, দেন যখন আমি এটাকে কমাচ্ছি, এখানে প্রিভিউ দেন, এখান থেকে আপনি একটা স্টার তৈরি করতে পারছেন। এখন ওকে করেন, এখন আমি এটাকে আসলে প্রিভিউ মোড করে নিই, ওভার প্রিন্ট প্রিভিউ। ওকে, দেন যখন আপনি এটাকে এভাবে নিচ্ছেন, নেওয়ার পর আপনি যখন এটাকে কী করবেন, তখন যখন এটাকে কন্ট্রোল ওয়াই দিবেন, তখন আপনি এটার আউটলাইনটা দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু একটা স্টার তৈরি করেছিলাম আমরা, তাই না? কিন্তু এটার আউটলাইনটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা কীরকম হয়েছে। তো এই জন্য বলা হয়েছে যখন আপনি ডিজাইনটা করছেন তখন অবশ্যই আপনাকে যখন আপনি ডিজাইনটা করছেন তখন অবশ্যই আপনাকে এটাকে আউটলাইন করে দিতে হবে। দেখেন এখন যখন আমরা এখন কিন্তু এটাকে একটা ইলিপসি রয়েছে, আপনি যখন এটা চেঞ্জ করবেন, এটা কিন্তু যখন চেঞ্জ করবেন, এটা ধরেন আমি এদিকে করলাম, তাহলে কিন্তু আমাদের এটা এইদিকে চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা কিন্তু আর এখানে কিন্তু কোনো ধরনের অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে না, বা আমরা এটা এডিট করতে পারছি না। সো দ্যাটস ওয়াই আপনাকে এটাকে অবশ্যই যখন আপনি কাজ করবেন তখন আপনাকে এটা আউটলাইন করে দিতে হবে। আর আউটলাইন না করলেও আপনি এটাকে অবশ্যই এক্সপান্ড করে দিতে হবে। আউটলাইন তো করা যাবে না, অবশ্যই এক্সপান্ড, অথবা এখান থেকে আপনি পাথ, এখান থেকে আপনি আউটলাইন স্টকটা করে দিতে হবে। আউটলাইন স্টক করে দিলে এটা হয়ে যাবে, তবে এখান থেকে এটা হবে না আউটলাইন স্টকের বিষয়টা আমি দেখাচ্ছি। তো এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন। এখন দেখেন এটা কিন্তু একটা শেপে পরিণত হয়েছে। আপনি যখন এখানে ক্লিক করছেন তখন দেখেন এটা এডিট করতে পারবেন, আপনি এখান থেকে এটাকে যা ইচ্ছা তাই করতে পারেন। অবশ্যই এই বিষয়ে জানেন আপনারা, তো এখান থেকে এই ধরনের বিষয়গুলো এক্সপান্ড করে দিবেন। দেন যদি আমি এখান থেকে আরেকটা বিষয় দেখাই, যখন আমরা এখানে একটা লাইন নিচ্ছি, আমরা এখান থেকে একটা স্টক ইউজ করি, লাইক আমি একটা স্টক ইউজ করছি, স্টকটা আমি একটু মোটা করে দিই। ধরেন আমি এখানে একটা স্টক নিলাম এবং কি এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, দেন এই দুটার ভিতরে কিন্তু আপনি কোনো পার্থক্য এখানে দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না? কারণ হচ্ছে আপনি যখন এটার কাজ করছেন তখনই শুধুমাত্র বুঝতে পারছেন, বা যখন ক্লিক করছেন তখন কিন্তু বুঝতে পারতেছেন। কিন্তু এটার ভিতরে পার্থক্য, বড় ধরনের একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে দুটার ভিতরে কিন্তু আমরা পার্থক্য বুঝতে পারছি না। এখন যখন আমরা এটার মাউস কার্সর নিচ্ছি তখন দেখেন এটা একটা লাইন দেখা যাচ্ছে, যখন আপনি কন্ট্রোল ওয়াই দিবেন তখন দেখেন এটা একটা শুধুমাত্র লাইন দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কাস্টম একটা শেপের মতন দেখা যাচ্ছে, রাইট? তো এই জন্য আপনাকে এটাকে অবশ্যই, যদি আপনি এটাকে এক্সপান্ড করেন, ধরেন আমি এটাকে অবজেক্ট এখান থেকে এক্সপান্ড করে নিলাম। ওকে, দেখেন যখন এক্সপান্ড করলেন তখন এটা একটা শেপে পরিণত হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল ওয়াই দেন, তাহলে আপনার এটা দেখেন এটাও শেপ হয়ে গেছে, এটাও শেপ হয়ে গেছে। তো এই কারণে আপনি যদি কোনো ধরনের লাইন, কোনো ধরনের ইফেক্ট বা কোনো ধরনের, এটা ইফেক্ট তো অবশ্যই ইউজ করাই যাবে না, তো যদি আপনি কখনও এখানে এই ধরনের কোনো ধরনের স্টক ইউজ করে থাকেন অথবা কোনো ধরনের ট্রান্সফর্ম থেকে ইফেক্ট ইউজ করে থাকেন, তাহলে সেটাকে আপনার এক্সপান্ড করে দিতে হবে। যদি আমি নেক্সটে যাই, নেক্সট আর কি রয়েছে এখানে, নেক্সটে রয়েছে হচ্ছে নেক্সট নো ইমেজ ক্যান বি ইউজড ইন দ্য ডিজাইন। ওকে, কোনো ধরনের ইমেজ ইউজ করা যাবে না, আপনি কোনো ধরনের ইমেজ ইউজ করতে পারবেন না। একটা ডিজাইনের ভিতরে আপনি ইমেজ ইউজ করতে যাচ্ছেন, আপনি সেটাকে কখনোই ইমেজটা ইউজ করতে পারবেন না। কিন্তু আপনি যখন এখান থেকে মেন ফাইলটা তৈরি করছেন, মেন ফাইলের ভিতরে আপনি একটা ইমেজ ইনক্লুডেড করছেন, তো এই ইমেজটা আপনি ইমেজটা ব্যবহার করতে পারবেন, মানে এটা শুধুমাত্র মকআপের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তবে আপনি এটা কখনোই, ধরেন এখানে একটা ইমেজ ইউজ করছেন, ইমেজটা আপনি এখানে একটা ইমেজ ইউজ করেছেন, ইমেজটা ধরেন এখানে একটা ইমেজ ইউজ করেছেন, এটা সহ আপনি কখনোই ফাইলটা জেপিইপিএস ফাইলটা আপনি সেভ দিয়ে কখনোই এটাকে অ্যাপ্রুভ করাতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এটাকে রিমুভ করে দিতে হবে, অথবা আপনি এইভাবে একটা ডিজাইন তৈরি করে দিয়ে এখানে এইভাবে থাকবে, এখানে একটা ডিজাইন তৈরি করবেন এরকমভাবে, এখানে একটা নিলেন, এখান থেকে আমি একটা এই কালার নিলাম, অ্যান্ড এখান থেকে আমি এটা এই কালারটা নিলাম, অথবা এই ধরনের একটা কালার নিলাম। এখন আমি এটাকে জাস্ট একটা করে কপি করে নেই, কন্ট্রোল ডি দেই। ওকে, আমি এটাকে সম্পূর্ণ ধরি, আমি এটা একটা নিচের দিকে নিয়ে আসি। ওকে, দেন আমি এটাকে এইভাবে জাস্ট কপি করতে থাকবো, কন্ট্রোল টি। দেন এইভাবে নিয়ে আপনি যে ব্ল্যাঙ্ক পেজ, অবশ্যই এটাকে ভেক্টর ইউজ করতে হবে, সবগুলোই ভেক্টর ইউজ করতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। অবশ্যই আমি এটাকে নিয়ে এখানে নিয়ে গেলাম, একটু ছোট করে দিই। ওকে, এগুলো ফাইল আমি রেডি করে দেখাবো, তবে আপনাদের জাস্ট এখন দেখাচ্ছি, এটার কারণ হচ্ছে
আপনারা যাতে আগে থেকে সতর্ক হতে পারেন, এই ফাইলগুলো যদি আপনি আগে থেকে আপলোড করে থাকেন তাহলে আপনি জানি আগে থেকে সতর্ক হন এবং কি সবগুলো ফাইল যাতে সঠিকভাবে সাবমিট করতে পারেন, সেই জন্যই আমার এখান থেকে এগুলো দেখানো। দেন এখানে নো অবজেক্ট ক্যান বি প্লেসড আউটসাইড ইন দ্য আর্টবোর্ড, এখানে দ্য আর্টবোর্ড হবে, তো দ্য আর্টবোর্ড হবে, তো আমি এখান থেকে দ্য আর্টবোর্ড, তো এখান থেকে এটা বোঝানো হয়েছে যখন আমি এখান থেকে একটা পেজ নিচ্ছি, লাইক আমি এখান থেকে একটা পেজ নিব, তাহলে আমি এখান থেকে নিউ গেলাম, ফাইল থেকে নিউ থেকে আমি এখান থেকে একটা পেজ নিতে যাচ্ছি। পেজটা আপনি যাই নেন না কেন আপনি এটা কিন্তু অবশ্যই এখান থেকে কি রাখতে হবে, এখান থেকে অবশ্যই RGB রাখতে হবে। এখান থেকে আপনি একটা সাইজ এখান থেকে নিয়ে নেবেন, দেন ক্রিয়েট করে ফেলবেন। দেন যখন এখান থেকে ক্রিয়েট করে ফেলছেন, ক্রিয়েট করার পর আপনাকে এখান থেকে আপনি যখন এখান থেকে কোনো একটা এলিমেন্টস ইউজ করবেন, লাইক আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করলাম বা এখান থেকে এই ধরনের একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করলাম। এখন আপনি ভাবছেন যে এখানে হয়তোবা এরকম হতে পারে যে এখানে কোনো ধরনের, এই যে দেখেন এটা কিন্তু ব্রাউন্ডিং বক্স হবে, আমার ওখানে লিখতে ভুল হয়েছে, তো এটা হচ্ছে ব্রাউন্ডিং বক্স হবে। তো ব্রাউন্ডিং বক্সটা কি সেটা যদি আপনি বুঝতে চান, ধরেন আমি এখান থেকে একটা শেপ নিয়েছি, এখানে একটা শেপ নিয়েছি, এখানে একটা শেপ নিয়েছি, রাইট, আবার এখানে একটা শেপ নিয়েছি। এখন দেখেন সবগুলো ধরার পরে অথবা আমি এখানে যখন একটা ধরতেছি তখন কিন্তু আমার এটার ব্রাউন্ডিং বক্সটা দেখাচ্ছে। আমি যদি সবগুলো সিলেক্ট করি তাহলে দেখেন আমার ব্রাউন্ডিং বক্সটা কিন্তু এই যে পর্যন্ত, তাই না? তো আমাদের এই পর্যন্ত কিন্তু ব্রাউন্ডিং বক্সটা, তো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এখানে যে ব্রাউন্ডিং বক্সটা দেখাচ্ছে এই পর্যন্ত আপনাকে অবশ্যই, যদি আপনি এখানে একটু বড় করে দেন, ওকে একটু বড় করে দিলাম, আর একটু বড় করে দেন, অথবা এখানে একটু এটা নিচে করে দেন, অথবা আমি এটাকে একটু অ্যাঙ্গেল করে দিতে পারি, এটাকে অ্যাঙ্গেল করে দিয়ে এইভাবে দিলাম, তারপরে এটাকে একটু অ্যাঙ্গেল করে দিতে পারি। দেখেন এটা যখন আমি অ্যাঙ্গেল করছি এটার ব্রাউন্ডিং বক্সটা কিন্তু অবশ্যই আমি এখানে যখন ধরবো তখন দেখেন ব্রাউন্ডিং বক্সটা কিন্তু আমার এই পর্যন্ত করে ধরছে। এখন আমি এটাকে যদি আরেকটু অ্যাঙ্গেল করে দিই, ধরেন আমি এটা এইভাবে দিলাম, ওকে, দেন আমি সবগুলোকে ধরি, এখন দেখেন আমার ব্রাউন্ডিং বক্সটা কিন্তু আরেকটু বেড়ে গেছে। তো এইটা হচ্ছে বিষয় যে ব্রাউন্ডিং বক্সটা আপনার এটার বাইরে থাকা যাবে না। আপনি ধরেন এটাকে আরেকটু এদিকে নিচ্ছেন, এটাকে একটু এদিকে নিচ্ছেন, হ্যাঁ, এটাকে আর ওইদিকে নিচ্ছেন, এটাকে এদিকে নিচ্ছেন, ওকে। এখন দেখেন ব্রাউন্ডিং বক্সটা কিন্তু একদম 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 মিশে গেছে মনে হয়, এরকম না? তো এখানে ব্রাউন্ডিং বক্সটা আপনার বাইরে রাখা যাবে না, আর অবশ্যই আপনাকে এখানে কোনো ধরনের এলিমেন্টস একটু হলেও বাইরে থাকা যাবে না, এবং কি আপনাকে এখান থেকে আননেসেসারি কোনো ধরনের এলিমেন্টস আপনি এখানে ইউজ করতে পারবেন না। লাইক আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে একটা এ ধরনের একটা শেপ নিয়েছি, শেপ নেওয়ার পর আমি চাচ্ছি এটাকে উপরের দিকে কেটে দিব। এখন আমি শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে আমি এটাকে আর কিছু করি না, আমি এটাকে নিয়ে শুধুমাত্র এখানে কাজে বসিয়েছি। এখন দেখেন আমার কিন্তু এখানে এই আর্টবোর্ডের বাইরেও কিন্তু এই যে আননেসেসারি, এটাকে বলা হয় আননেসেসারি কোনো একটা এলিমেন্টস রয়েছে আমার এখানে, এটা কিন্তু স্টক অবস্থায় রয়েছে। আমি যখন স্টকটা বাড়াবো তখন এখানে দেখতে পাবেন, দেখেন এটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তো এই কারণে এই ধরনের কোনো এলিমেন্টস বাইরে রাখা যাবে না। এটা আপনি কীভাবে সিলেক্ট করবেন, এটা আপনি কন্ট্রোল-A দিবেন। আপনার যদি কোনো ধরনের আননেসেসারি কোনো ধরনের এলিমেন্টস থাকে তাহলে আপনি ধরেন আপনি এটা অনেক আপনি কাজ করেছেন, আপনি এখন বুঝতে পারছেন না কোথায় রয়েছে। এখন আপনি এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি এখানে কন্ট্রোল-A দিবেন। কন্ট্রোল-A দেওয়ার পরে আপনি এখান থেকে আর্টবোর্ডে যতটুকু রয়েছে আর্টবোর্ডে আপনি এখানে দেখতে পারবেন যে কতটুকু জুড়ে আপনার এই কাজটা রয়েছে। তো আপনি এখান থেকে এগুলোকে সুন্দর করে আপনি এখানে আর্টবোর্ডের এই সই করে আপনি এগুলো ডিলিট দিয়ে দিবেন। সবগুলো সিলেক্ট করে আপনি এগুলো ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পরে আপনি তারপরে ফাইলটা সেভ দেওয়ার চেষ্টা করবেন। তো এই কারণে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন, কারণ এই বিষয়ের জন্য আপনার ফাইলগুলো রিজেক্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তো এখানে আমরা তারপরে দেখি, তারপর রয়েছে হচ্ছে নো অবজেক্ট ক্যান বি লক অর হিডেন। হ্যাঁ, আপনি ধরেন এখানে একটা কাজ করছেন, আপনি এখানে কাজ করছেন, এটা লক করে রাখছেন, ভুলবশত আপনি এখানে কন্ট্রোল-2 দিয়ে লক করে ফেলেছেন, এই অবজেক্ট আর সরাতে পারছেন না। অথবা কোনো ধরনের এলিমেন্টস আপনি এটাকে হাইড করে দিয়েছেন। হাইড বলতে আপনি এখান থেকে সিলেক্ট, দেন এখান থেকে আপনি অবজেক্ট, দেন এখান থেকে এই যে এখান থেকে হাইটটা আপনি করে দিয়েছেন। আপনি কোনো ধরনের একটা এলিমেন্ট সিলেক্ট করে আপনি অবজেক্টে গিয়ে এখান থেকে হাইট অপশনে গিয়ে সিলেকশন করেছেন, তার মানে এটা হাইট হয়ে গেছে। এখন এটা দেখা যাচ্ছে না, তবে এটা কিন্তু এলিমেন্টসটা রয়েছে। আপনি যদি কন্ট্রোল-Alt-3 দেন তাহলে আবার এগুলো ব্যাক আসবে, আবার যদি এখানে কন্ট্রোল-Alt-2 দেন তাহলে এটা আনলক হয়ে যাবে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, যদি কোনো ধরনের এলিমেন্টসগুলো হাইট অর লক থাকে তাহলে সেই ফাইলটা অ্যাপ্রুভ হবে না। আর তারা কিন্তু অবশ্যই এগুলা অনেক সুন্দরভাবে করে, অনেক সুন্দরভাবে এটা আসলে হ্যান্ডেল করে, এবং তারা প্রত্যেকটা বিষয় আসলে দেখে। তো তারপর আছে হচ্ছে 10 নম্বরে ইউনিট টু সেভ ফাইল ইপিএস অর 10 ইপিএস অর হচ্ছে ইপিএস 10 ভার্সন, ওকে। দেন এই বিষয়টা হচ্ছে আপনি যখন এখান থেকে ফাইলটা সেভ দিবেন, লাইক আমি এখান থেকে একটা সেভ দিচ্ছি এটা, হ্যাঁ, যখন আমি এটা সেভ দিচ্ছি আমি এখানে একটা ইপিএস সেভ দিলাম, আমি সেভ। দেন এখান থেকে অবশ্যই যখন সেভ দিচ্ছেন, সেভ দেওয়ার পর আপনাকে এখান থেকে একটা বক্স আসবে। তো যে বক্সটার উপরে আপনি এখানে দেখতে পাবেন ইলাস্ট্রেটর সিসি ইপিএস, ওকে। দেন এখান থেকে আপনি অবশ্যই ইলাস্ট্রেটর 10 অথবা ইলাস্ট্রেটর ইপিএস 8, এটা, হ্যাঁ, এই দুটার ভিতরে একটা সিলেক্ট করে দেন ওকে করতে হবে। যেহেতু আমি এটা সেভ দিতে যাচ্ছি না, আমি এটা ক্যান্সেল করলাম।
তো অবশ্যই এইখানে শুধুমাত্র এই বিষয়গুলো না, আরও কিছু বিষয় রয়েছে যখন আমরা ডিজাইন করব তখন আমি এই বিষয়গুলো সম্পূর্ণ জানতে পারবো বা বুঝতে পারবো। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আপনাদের। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।